গিয়ে রেকর্ডেড ভার্সনটা আপনাদের সাথে হচ্ছে আমি আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি আপলোড দিয়ে দিই সব ক্লাসের রেকর্ডেড ভার্সন, আমি ওখানে আপলোড দিই। এন্ড হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি এই যে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শেয়ার করবো, দরকার একটু চ্যানেলটা আগে দেখাই দিই। মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিব, মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিব, অথবা হচ্ছে গিয়ে আমাদের যে গুগল ক্লাসরুম থাকবে আমি সেটার মাধ্যমে হচ্ছে আপনাদের সাথে ওটা শেয়ার করে দিব। এই যে এটা হচ্ছে আমার নিজের চ্যানেল। আচ্ছা, এটা দিয়ে প্রথমে আর কোর্স আউটলাইনে না যাই। So normal thing, this is my channel, this is my name and যদি সাপোজ আপনাদের সাথে আমি এই সেমিস্টার কন্টিনিউ করি, ইনশাআল্লাহ করব, সো আপনাদের জন্য আলাদা আমি হচ্ছে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো। এখানে এটা আমার লাস্ট সেমিস্টারের আমরা হচ্ছে গিয়ে আপনারা ইনফরমেশন গুলো দেখতে পাবেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো প্লেলিস্ট আছে, সেখানে বিজনেস ম্যাথমেটিক্স এর দেখা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। সো এগুলো এর মধ্যে আপনারা এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর একটা বড় প্লেলিস্ট দেখতে পাচ্ছি, যেখানে আমরা 13 হচ্ছে গিয়ে আপনার 13 হচ্ছে গিয়ে ভিডিওস দেখতে পাচ্ছি। সো এরকম আমি আসলে আপডেটেড করি এবং ভিডিও গুলো হচ্ছে আপলোড করে দিই প্রত্যেকটা ইয়াতে। যেমন আমি একটু দেখাই, একটু দেখলে বুঝবেন। কালকের ক্লাস যেমন আমি নিয়েছি, কালকের অলরেডি আপলোড হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স সকালে যে ক্লাসটা নিয়েছি সেটা হয়তো আপলোড হচ্ছে, এইচডি ভার্সনে আপলোড হলে এটা আমি মানে পাবলিশ করে দিব। এটা হচ্ছে কালকের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর ক্লাস যেটা আমি নিয়েছি সিএসসি এর সাথে, সেটার রেকর্ডেড ভার্সন। এটা মাইক্রো ইকোনমিক্স ক্লাস নিয়েছি, এটা জাস্ট এই সেমিস্টারের ক্লাস, এটা লাস্ট যে 19 আওয়ার্স আগে আমি এটা হচ্ছে। সো মেইনলি আমার যেটা সিস্টেম থাকে, আমি ক্লাস শেষ করার পরে ভিডিওটা হচ্ছে প্রসেস করে আমি নরমালি আপলোড দিয়ে দিই। এখান থেকে আপনারা প্রত্যেকটা ক্লাসের ইনশাআল্লাহ আমি যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসের হচ্ছে রেকর্ডেড ভার্সনটা আমি এখানে আপলোড করবো। সো আপনারা এখান থেকে পাবেন। এটার লিংক আমি আপনাদের সাথে ওই জন্যই মেসেঞ্জার গ্রুপটা আমি আপনাদের সিআর কে ফার্স্টে বলেছি ক্রিয়েট করবেন। মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমি এই লিংকটা দিয়ে দিই, আমাদের গুগল ক্লাসরুম যেটা থাকবে সেখানে আমি লিংকটা শেয়ার করে দিব। সো আই থিঙ্ক আপনাদের সাথে আমার কখনো ক্লাস পড়ে নাই, সো আমার নিজে একটু ইন্ট্রোডিউস করার বিষয় আছে। সো লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। আই এম লায়লা ফেরদৌসী, আপনারা তাদের কোর্সটা দেখতেই পাচ্ছেন। So I'm from Green Business School, and my designation, I'm a lecturer of economics. And if you ask me my educational background, then আমিও আপনাদের মতো BSc degree hold করা। So I have completed my BSc and MSc both in economics from Jahangirnagar University. সো আমার অবভিয়াসলি ইকোনমিক্স এর উপর খুব ভালো কমান্ড আছে, আমি খুব ভালো মানে যেহেতু করে আসি এটাই বুঝতে পারছি নিজের সাবজেক্ট বিষয়টা। সো ইকোনমিক্স এর আইডিয়াসটা আমার জন্য অনেক অনেক ভালো। এন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর যদি কথা বলেন, দিস ইজ মাই continuous 5th semester, that is I'm taking the engineering economics classes in science faculty. আমি টেক্সটাইলও নিয়েছি, ট্রিপল তে নিয়েছি, সিএসসি তেও নিয়েছি। টেক্সটাইলে আমার মজার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্সটাই ছিল টেক্সটাইলের সাথে। and I have find out from that experience that is টেক্সটাইল স্টুডেন্টরা অনেক স্মার্ট হয়। মানে অন্য 3টা ডিপার্টমেন্টের মধ্যে আমি যদি কম্পেয়ার করি, টেক্সটাইল স্টুডেন্টরা অনেক স্মার্টার, মানে তারা বেশ স্মার্ট, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। সো থ্যাংক ইউ ম্যাম। আমি মানে সিরিয়াসলি আমি এদেরকে দেখেছি, এটা খুব স্মার্ট, এদের প্রেজেন্টেশন আমার খুব পছন্দ হয়েছে। সাধারণত সায়েন্সের স্টুডেন্টরা প্রেজেন্টেশনে অতটা ভালো হয় না, বাট আমি ওটাই বলবো যে টেক্সটাইলের স্টুডেন্টদের প্রেজেন্টেশন ভালো ছিল। আমি প্রথম পেয়েছিলাম মনে হয় 182 ব্যাচ, 182 ব্যাচ পেলাম, 182 পরে 183 পেলাম, এই তো এভাবে আসছি। মানে আপনাদের যখন অফার হয় তখন আমি মোটামুটি পেয়ে গিয়েছি, এরকম হয়েছে। So আমি একটু ভুল করেছিলাম, that is for D2 section our class time is Tuesday Thursday. For Tuesday it's 1:30 to 3 p.m. but in Thursday, that means today, it's 3 to 4:30 p.m. আমি এখানে মিস্টেক করেছিলাম। বিবিএ তে যেটা হয় যে আমাদের ইয়াটা হচ্ছে রিপিটেড হয়, রিপিট করে। দেখা যাচ্ছে যে আমি মানডে ওয়েডনেসডে যে টাইমে মানে মানডে তো যে টাইমে ক্লাস থাকে, ওয়েডনেসডে তো সেই টাইমে ক্লাস থাকে। সো ওই জন্য আমি আপনাদের এটা নোটিস করিনি। সো হোপফুলি আমাদের এইভাবেই হবে যে টুইসডে থার্সডে আমরা এই রুটিন ওয়াইজ ক্লাস নেব। সো
কোর্স ডেসক্রিপশনে চলে যাই যে why we will study engineering economics। আপনাদের হয়তো মনে হতে পারে যে ইটস এ নন মেজর কোর্স, নন মেজর অর নন ডিপার্টমেন্টাল কোর্স, আমাদের হয়তো সেভাবে কোনো ইম্পর্টেন্স নাই, আমার জাস্ট পড়া দরকার, শেখা দরকার, একটু শিখে চলে যাচ্ছে এরকম। বাট আমি আসলে যেটা বলবো যে আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনাদের টার্গেটটা কি, যে ওকে ফাইন বিএসসি কমপ্লিট করব, দেন জব সেক্টরে ঢুকবো, ঢুকে হচ্ছে ভালো কিছু করব, বা অন্য অনেকের হাতে টার্গেট থাকে না বিএসসি কমপ্লিট করব, আমি নিজের একটা স্টার্ট আপ ক্রিয়েট করব, সেখান থেকে ভালো কিছু করব। সো আমি দুইটা সেক্টর নিয়ে বলছি। ধরেন আপনি যদি নিজের স্টার্ট আপই ক্রিয়েট করতে চান, চিন্তা করেন তো আপনি যখন স্টার্ট আপ ক্রিয়েট করবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন অ্যাবাউট raw materials, or what kind of labor you are going to recruit, or what kind of capital you are going, what kind of raw materials you are going to use, what how much capital you will spend for fixed cost, how much capital you will spend for variable cost, various type of decision কিন্তু আপনাকে নিতে হবে। এবং দেখেন এই বিষয়ের কোনোটাই কিন্তু আপনি আপনার টেক্সটাইলের যে কোর্সগুলো করছেন এগুলো এখানে আপনাকে পড়াবে না। অর্থাৎ লেবার নিয়ে কাজ করব না মেশিন নিয়ে কাজ করব, এগুলো নিশ্চয়ই আমার মনে হয় না ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে পড়ায়। বা ফিক্সড কস্ট জিনিসটা কি না ভেরিয়েবল কস্টটা কি, এগুলো নিয়ে হয়তো পড়ায় না। র ম্যাটেরিয়ালস এর কোয়ালিটি কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে মনে হয় না পড়ায়। অথচ ইকোনমিক্স কিন্তু আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে একটা ব্রিফ একটা ধারণা দিবে যে আসলে এই বিষয়টা কি, যে আসলে কি আমি যখন ইনভেস্টমেন্টে যাব তখন কি আমার হচ্ছে গিয়ে আমি লেবার ওরিয়েন্টেড কোনো প্রোডাকশনে যাব না ক্যাপিটাল ওরিয়েন্টেড প্রোডাকশন, মানে মেশিনারিজ ইউজ করবো কিনা। সো আমাকে যদি জিজ্ঞাসা করেন অ্যাজ এ ইকোনমিস্ট, আমি বলবো আমাকে ওই দেশের সিচুয়েশন দেখতে হবে। যেমন যদি আমি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি না, অর্থাৎ আমাদের দেশে মেশিনারিজ বলেন বা ক্যাপিটাল বলেন ইটস ভেরি এক্সপেন্সিভ। বাট আপনি যদি সরি কিন্তু আপনি যদি হচ্ছে গিয়ে লেবারের কথা চিন্তা করেন, বাংলাদেশের লেবার হচ্ছে ভেরি চিপ। সো আমি কিন্তু যখন ইনভেস্টমেন্টে যাব আমাদের অবশ্যই উচিত একটা লেবার ইন্টেন্সিভ কোনো প্রোডাকশনে যাওয়া। সো আপনি যে প্রোডাকশনই যান না কেন আপনার এটা মাথায় রাখতে হবে যে আমার প্রোডাকশনটা হবে হচ্ছে লেবার ইন্টেন্সিভ টাইপের। ওকে, দেন আসি হচ্ছে গিয়ে আপনি হয়তো বললেন যে না ম্যাডাম এত ঝামেলা, এন্টারপ্রেনার হতে গেলে এত ঝামেলা, এত কিছু চিন্তা করতে হবে, আমি কোনো নিজের স্টার্ট আপে যাবো না, আই উইল গো ফর জব। সো আপনি যখন জব করতে যাচ্ছেন, দেখেন আপনি নর্মালি আপনাকে মার্কেটের সিচুয়েশনে বুঝতে হবে লেবার ফোর্স এখন কি অবস্থায় আছে, কোন সেক্টরের ডিমান্ড কেমন, সেই সেক্টরের সাপ্লাইটা কি আসলে আপনি দিতে পারছেন কিনা। যে দেখেন ডিমান্ড সাপ্লাই কথাটা এটা ইকোনমিক্স এর খুব ভেরি কোর টার্ম। তারপরে আসছে এই যে আনএমপ্লয়মেন্ট, আপনি যখনই হচ্ছেন গিয়ে বিএসসি টা কমপ্লিট করে ফেলেন দ্যাট মিনস আপনি কিন্তু সাথে সাথে আপনাকে আমি আনএমপ্লয়েড বলতে পারবো, আপনাকে আমি বেকার বলতে পারবো না। একটা সর্ট অফ সিচুয়েশন পরে আমি কিন্তু আপনাকে বলবো যে ইয়েস ইউ আনএমপ্লয়েড। সো আপনি কোন সিচুয়েশনে যে আনএমপ্লয়েড হবেন, আনএমপ্লয়েড হলে আপনার কি কি প্রবলেম হতে পারে, এটা কিভাবে সলভ করে আপনি এমপ্লয়মেন্টের দিকে যেতে পারেন, অথবা আপনি আপনার দেশের জিডিপি সাইজটা দেখে বা ইকোনমিটাকে দেখে আপনি কিভাবে প্রেডিক্ট করতে পারবেন যে আসলে দেশে জব ক্রিয়েশন হবে কি হবে না, আমার ইকোনমিটা কোন দিকে যাচ্ছে, সো আমি কোন সেক্টরে আমার আসলে জয়েন করা উচিত। এরকম ভেরিয়াস কাইন্ড অফ যদি আপনি ডিসিশন নিতে চান জাস্ট আপনার ক্যারিয়ার পারপাসে, আপনাকে কিন্তু ইকোনমিক্স হেল্প করবে। আপনি বললেন যে না ম্যাডাম আমার কোনো ইচ্ছা নেই, না আমি জব করব না, আমি এন্টারপ্রেনার হব, আমি কিচ্ছু করব না, আমি বাসায় বসে থাকবো। তারপরেও কিন্তু আপনার প্রতিটা সেকেন্ডে আমাদের ইকোনমিক্স লাগছে। এখন একটা প্রশ্ন দেবে ম্যাডাম আসলে ইকোনমিক্স করছেন জিনিসটা আসলে কি। খুব সিম্পল, ইকোনমিক্স ইজ দ্য পার্ট, মানে আমি যদি একদম সিম্পলিফাইড ডেফিনেশন বলি, it's a part of social science but it deals with all money related activities। সব ধরনের টাকা পয়সা রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো হবে সেগুলো নিয়ে আপনার সাথে ইকোনমিক্স কথা বলবে। এখন বললেন ম্যাডাম তাহলে তো হচ্ছে গিয়ে যখন আমি বাসায় বাইরে যাচ্ছি টাকা পয়সা খরচ করছি সেটাই মনে হয় শুধুমাত্র মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, আর কোনোটা মানি রিলেটেড অ্যাক্টিভিটিস না। বাট সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ দ্যাট ইউ আর রং। এই যে আমি ক্লাস নিচ্ছি দিস ইজ অলসো এ মানি রিলেটেড অ্যাক্টিভিটিস, আপনি যে ক্লাস করছেন ওটাও একটা মানি রিলেটেড অ্যাক্টিভিটিস। এটা চিন্তা করেন তো, আপনি যদি পেমেন্ট না করতেন আপনি ক্লাসে আসতে পারতেন? না ম্যাম। ধরেন আমি কার কথা, যে রাহাত রাহাত আজম উৎস নামটা দেখছি, রাহাত ধরেন পেমেন্ট করে নাই বা রেজিস্ট্রেশন করছেন না, আপনি ক্লাস করতে পারবেন?
হয়তো 2-3 দিন পারবেন, এরপরে কি আর করতে পারবেন স্যার? না ম্যাম। আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, মানে আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। আচ্ছা এবার আসি, আমি আমার কথাই বলি, আমাকে এখন যদি ইউনিভার্সিটি পেমেন্ট না করে আমি ক্লাস নিব আপনাদের? কখনোই না। তার মানে যখন মানে দেখেন কোনো না কোনো ভাবে মানিতে রিলেটেড, দেন আমি হচ্ছে কি ক্লাস নিচ্ছি। আচ্ছা আপনি বললেন যে ম্যাডাম এডুকেশন এটা এটা মানি রিলেটেড হতে পারে, আমি হচ্ছে গিয়ে টিভি দেখছি, ওটা ওটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিস? অবভিয়াসলি। আপনি টিভি দেখছেন, আপনার কেবল চ্যানেলে আপনাকে পে করতে হচ্ছে, আপনি পেমেন্ট না করলে কোনোদিনও হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন ক্লাস করতে মানে বলছি মানে আপনি টিভিটা দেখতে পাবেন না। বা আপনাকে যদি হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছেন গিয়ে ওই কেবল চ্যানেল যদি আপনার কাছ থেকে পেমেন্ট না পায়, আপনাকে কিন্তু টিভি দেখতে দিবে না। একমাত্র আমাদের মা যে আমাদের ভালোবাসেন, এটা ছাড়া আমাদের লাইফে যা যা ঘটছে অল আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের মা যে আমাদের ভালোবাসেন, এটা ছাড়া অল থিংস আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। আপনি বললেন যে ম্যাডাম আমার গার্লফ্রেন্ডও আমাকে ভালোবাসে, এটা কি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে কিনা? আচ্ছা কাকে এক্সাম্পল দিব? আচ্ছা নাফিস, এখন ধরেন নাফিসের গার্লফ্রেন্ড নাফিসকে ভালোবাসে, নাফিস বললো যে ম্যাডাম এটা হচ্ছে কি ইকোনমিক অ্যাক্টিভিটিস না। নাফিসের গার্লফ্রেন্ড যে নাফিসকে ভালোবাসে এটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস না, কিন্তু আমি বলবো এটা ইটস অলসো ইকোনমিক অ্যাক্টিভিটিস। এন্ড তাহলে নাফিস যদি 7 দিন ওনার গার্লফ্রেন্ডকে ফোন না দেখ, ফোন দিতে হলে নিশ্চয়ই টাকা পয়সার ব্যাপার আছে। এখন যদি নাফিস 7 দিন ওনার গার্লফ্রেন্ডকে ফোন না দিল, না গার্লফ্রেন্ড থাকবে? নাফিস থাকবে? ম্যাডাম গার্লফ্রেন্ড তো নাই, থাকবে কই থেকে? আচ্ছা আপনার ওই যে মানে যে গার্লফ্রেন্ডকে ড্রিম করেন সেই ধরেন, হ্যাঁ, সো সে কি আর থাকবে? ধরেন আপনি 7 দিন তাকে ফোন দিলেন না, বা ধরেন কোনো অকেশনে গিফট দিলেন না, তখন কি সে আসলে আপনার সাথে থাকবে বলেন তো? না ম্যাডাম থাকবে না। তো এটা কিন্তু এখানেও কিন্তু দেখেন, গিফট দিতে হলে টাকা লাগবে, কথা বলতে হলে টাকা লাগবে, দেখা করতে হলে টাকা লাগবে, রেস্টুরেন্টে নিয়ে যেতে হলে টাকা লাগবে। সো এই সব কিন্তু মানি রিলেটেড অ্যাক্টিভিটি। টাকা নাই তো গার্লফ্রেন্ড নাই, বাট সিম্পল, টাকা নাই তো বয়ফ্রেন্ডও নাই। ঠিক আছে, মেয়েরা হয়তো ভাবতেছেন মেয়ে কেউ আছেন আমাদের ক্লাসে? আচ্ছা এখনো ফিমেল কাউকে পাইনি। সো মেয়েরা হয়তো, আচ্ছা নুসরাত জাহান দেখতে পাচ্ছে। আচ্ছা নুসরাত বলছেন না ম্যাডাম আমার বয়ফ্রেন্ড আছে, আমার টাকা পয়সা না থাকলে আমার বয়ফ্রেন্ড থাকবে। সো একই জিনিস বলবো, ওটা মানি রিলেটেড অ্যাক্টিভিটিস। আপনি তো বয়ফ্রেন্ডকে 7 দিন কিছু রান্না না করে খাওয়ান, বলবে এই গার্লফ্রেন্ডের দরকার নেই। বা ধরেন কোনো অকেশনে যদি কোনো গিফট না দেন, বলবে এই গার্লফ্রেন্ডের দরকার নেই। মাঝে মধ্যে যদি ফোন না দেন, দরকার নেই। তো দেখেন সবকিছুতে কিন্তু টাকা পয়সা আছে। একমাত্র আমাদের মা আমাকে ভালোবাসে, এটা হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। ইটস নট ইকোনমিক অ্যাক্টিভিটিস, বাট আদার দেন দ্যাট আমরা যা করছি অল আর ইকোনমিক অ্যাক্টিভিটিস। আচ্ছা আপনি বলবেন যে হ্যাঁ 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 অবশ্যই। এবং আমাদের এই কোর্সের সবচেয়ে মজা হচ্ছে গিয়ে আমি যতগুলো কনসেপ্ট বলবো, যতগুলো টপিক বলবো, অল আর রিলেটেড টু ইউর পার্সোনাল লাইফ। আপনি দেখবেন যে ডে টু ডে লাইফে আপনি সবকিছুই করেন, সবকিছু আপনার ডে টু ডে লাইফে আপনি এটার সাথে ইনভলভ আছেন। এবং এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে ডে টু ডে লাইফে আপনি এগুলোর সাথে হচ্ছে গিয়ে ইনভলভ থাকবেন। ফর এক্সাম্পল আমি আমার ফার্স্ট ক্লাসে ইনশাআল্লাহ নেক্সট টুইসডে ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব, which is 10 principles of economics, এবং সেখানে প্রথমে একটা টার্ম আসে দ্যাট ইজ অপরচুনিটি কস্ট। সো এটা একটু আমি ক্লিয়ার করি, তাহলে আরো বুঝবেন যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে প্রতিটা মুহূর্তে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে আছি বা ইকোনমিক্স এর টার্ম গুলো ইউজ করছি। ফর এক্সাম্পল ধরেন আপনি এই আমরা এখন ক্লাসে আছেন 15 স্টুডেন্টস, ওকে, সো আমি সহ 15 আমরা পার্টিসিপেন্ট আছি। সো আমরা সবাই তো আমাদের এখন কোনো না কোনো কাজ ছিল, যেমন ধরেন নুসরাত চিন্তা করছিল যে এখন একটু ঘুমাইলে ভালো লাগতো, বা রাহাত চিন্তা করছিল যে এখন একটু পাবজি খেললে ভালো লাগতো, আবার ধরেন আমিনুল চিন্তা করছিল যে এখন একটু ফোনে একটু বিশেষ কারোর সাথে কথা বললে ভালো লাগতো। তো দেখেন সবাই কি ওই কাজগুলো গিভ আপ করেছেন না? ম্যাম সবগুলোই পারফেক্ট। হ্যাঁ সবাইকে এই কাজগুলো গিভ আপ করে আসছেন না, মানে সবাই কিন্তু ওই কাজগুলোকে স্কিপ করে এসে ক্লাসে আসছেন। কেন আসছেন? একটা সিম্পল একটা এক্সাম্পল বলি। আপনি হয়তো মনে মনে ক্লাসের একটা ভ্যালু চিন্তা করেছেন যে এই ক্লাসের একটা ভ্যালু আছে,
আপনি তো ওইভাবেও চিন্তা করেন না, তার অবচেতন মন চিন্তা করেছে। আপনি চিন্তা করেছেন যে এই ক্লাসে ধরেন সাপোজ মানি টার্মে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে গিয়ে ধরে নিলাম 100 টাকা। কিন্তু এই 100 যখন আমিনুল তার বিশেষ মানুষের সাথে ফোনে কথা বলবে, সে কিন্তু এই 100 টাকা পরিমাণ ইউটিলিটি মানে উপযোগ বা শান্তি বা স্যাটিসফ্যাকশন যেটাকে আমি বলছি সেটা পাবে না। বা নুসরাত হচ্ছে গিয়ে ঘুমায় এই 100 টাকার সমান স্যাটিসফ্যাকশন পাবে না। বা রাহাত হচ্ছে গিয়ে ওই 1 ঘন্টা পাবজি খেলে 100 টাকার পরিমাণ স্যাটিসফ্যাকশন পাবে না। তো সে কি দেখলো যে এট এ টাইম তো আমি দুটা কাজ করতে পারবো, পাবজিও খেলতে পারবো না, ক্লাসও করতে পারবো না, তাহলে কাছে যে কারণ কাছ থেকে হচ্ছে গিয়ে 100 টাকার আমি স্যাটিসফ্যাকশন পাবো। সো আমরা কিন্তু এই কাজটাই করি, আমরা দেখি যে যে কাজটা থেকে আই গেট দ্য ম্যাক্সিমাম বেনিফিটস আমি সেই কাজটা করি, এবং এছাড়া যে বাকি কাজগুলো আছে সেগুলোকে আমরা গিভ আপ করে দিই, ঠিক আছে, মানে ছেড়ে দিই। এই যে আমরা যে কাজগুলোকে গিভ আপ করে দিচ্ছি একটা কাজ করার জন্য, দোজ আর মাই অপরচুনিটি কস্ট। ফর এক্সাম্পল রাহাতের জন্য এখন অপরচুনিটি কস্ট হচ্ছে পাবজি খেলা, বা আমিনুলের জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে বিশেষ কারোর সাথে কথা বলা, বা নুসরাতের জন্য অপরচুনিটি কস্ট হচ্ছে ঘুমানো। বুঝতে পারছেন? সো এবং দেখেন তো আমরা প্রতি মুহূর্তে অপরচুনিটি কস্টটা করি না, আমরা কিন্তু প্রতি মুহূর্তে চিন্তা করি। ধরেন আপনার হাতে দুইটা অপশন আছে, যে আইদার আপনি টিভি দেখতে পারবেন অথবা হচ্ছে আপনি বাইরে যেয়ে একটু ঘুরে আসতে পারবেন। আপনি কিন্তু মনে মনে চিন্তা করেন যে কোনটা করলে আমার বেশি বেনিফিটেড হবো, ভালো লাগবে, আপনি কিন্তু সেই কাজটা করেন। অর্থাৎ এই যে ইকোনমিক্স একটা টার্ম হলো, আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে অপরচুনিটি কস্ট হিসেব করি। তো এইভাবে দেখবেন যে আমরা যতগুলো টার্ম পড়বো এখানে আমরা যতগুলো টার্ম পড়বো এখানে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমাদের অপরচুনিটি কস্টে আমরা পাবো। এটাই মানে অপরচুনিটি কস্টে আমরা হচ্ছে হিসেব করতে পারছি। আবার একইভাবে আমি আরো কিছু টার্ম যখন আসবো দেখবেন যে আমি যখন এক্সাম্পল দিচ্ছি, আপনি নিজের লাইফে দেখবেন যে আরে আমি এই কাজটা তো করেছি। সো এটা যে ইকোনমিক টার্ম বা ইকোনমিক্স দিয়ে যেটা এত সুন্দরভাবে এক্সপ্লানেশন দেওয়া যায়, এটা তো আপনি দেখবেন যে আইডিয়াটা ছিল না। সো মেইন কথা, আমাদের ডে টু ডে লাইফটাকেও যদি আমি আরো একটু পারফেক্টলি বুঝতে চাই, পারফেক্টলি ডিসিশন নিতে চাই, ওয়েল মেইনটেইন করতে চাই, আমি আমার ক্যারিয়ারটাকে যদি ওয়েল মেইনটেইন করতে চাই অ্যাজ এ এন্টারপ্রেনার, আমি যদি ওয়েল মেইনটেইন একটা বিজনেস করতে চাই, you need sound idea about economics. So this course will give you that kind of sound idea about the whole thing. এবং এটা তো বুঝেন টাকা পয়সা ছাড়া দুনিয়ায় কিছু হয় না। টাকা পয়সা ছাড়া যেহেতু দুনিয়ায় কিছু হয় না, তার মানে ইকোনমিক্স আইডিয়া না থাকলে, অর্থনীতি অর্থাৎ অর্থ সম্পর্কে ধারণা না থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। এই জন্যই যতই এটা নন ডিপার্টমেন্টাল কোর্স হোক, যতই জিডি কোর্স হোক, আপনারা এটা করতে বাধ্য হন, এই কোর্সটা করতেই হবে, এটাই হচ্ছে বিষয়। সো দ্যাট আমি ইকোনমিক্সটা পড়তে যাচ্ছি এবং আই হোপ ইউ উইল ফাইন্ড দিস কোর্স ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, সো কোর্স অবজেক্টিভে চলে যাই। যে অবজেক্টিভ বা আমি বলতে পারি যে আউটকাম, যেটা যে আফটার কমপ্লিটিং দিস কোর্স হোয়াট উইল বি ইয়োর আউটকাম। সো কাকে জিজ্ঞাসা করেন? নুসরাতকে জিজ্ঞাসা করেন। নুসরাত, ফার্স্ট আউটকামটা একটু প্লিজ পড়েন। Understand and basic principles and concepts of economics while recognizing that the field is changing continuously. আচ্ছা, সো সিম্পল থিং, আমার ইকোনমিক্স এর যে কনসেপ্ট গুলো আছে, প্রিন্সিপালস গুলো আছে, এই সম্পর্কে আমরা আইডিয়া নিব, এগুলোকে রিকগনাইজ করা শিখবো। এবং এই ফিল্ডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আমার ডে টু ডে বেসিসে এগুলো চেঞ্জেস আসছে, কিভাবে চেঞ্জেস হচ্ছে সেগুলো সম্পর্কে আমাকে ধারণা দিবে। ওকে, ফয়সাল আহমেদ বিপ্লব স্যার, আপনি সেকেন্ড অবজেক্টিভটা পড়েন। Develop an appreciation of various methods used by economists in analyzing economic problems, which can be used to solve engineering-based firms' problems. এই যে দেখেন, সেকেন্ড প্রিন্সিপাল আপনার কথা বলছে যে আপনি ইঞ্জিনিয়ারিং বেসড কোনো ফার্মে যাবেন। আপনি আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হন আর আপনি ট্রিপল তে থাকেন, বা আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, আপনি যদি এন্টারপ্রেনার হন বা আপনি যদি এই রিলেটেড কোনো ফার্মে জব করেন, আপনার কিন্তু অনেক ধরনের ডিসিশন মেকিং এ আসতে হবে, যেটা আপনার ওই টেকনিক্যাল সাবজেক্ট থেকে আপনি যেটা শিখে আসেন সেখানে কিন্তু আপনাকে আইডিয়া দিবেন না। তো সেই আইডিয়া গুলো পাওয়ার জন্য, সে আইডিয়া গুলো কাজে লাগানোর জন্য হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু ইকোনমিক্স হেল্প করবে। থার্ডটা অনেক বড়, এটা আমি নিজেই বলে দিচ্ছি,
ওই যে কথা বলছিলাম যে ইকোনমিক যে টুল গুলো আমি শিখবো, ইনফ্লেশন হতে পারে, আনএমপ্লয়মেন্ট হতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে পারে, অপরচুনিটি কস্ট, ডিমান্ড, সাপ্লাই, ইকুইলিব্রিয়াম, মার্কেট স্ট্রাকচার, অলিগোপলি মার্কেট, অনেক ধরনের আমরা টপিক পড়বো। এই টপিক গুলো how those topics and theories are related to our everyday economic problem and how they are meaningful to our day-to-day life and how we can solve those problems using this economic concept. Shop kichu you will get to know after completing this course. And the last jeta ache eta Milon bolen, Milon Hosen, last objective ta ki bolche? মিলন আপনি কি শুনেছেন আমাকে? ম্যাম মিলনের মেবি নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা তাহলে কথা কে বললেন? আপনিই বলেন। প্রতীক কুমার। Sensitive students to the need for ethical behavior in the conduct of economic transaction. আচ্ছা, সো ইথিক্যাল বিহেভিয়ারটাও আমাদেরকে শিখাবে যে আমরা যখন ইকোনমিক ট্রানজাকশন করব, এই যে আমি যে ক্লাস নিচ্ছি, দিস ইজ অলসো অ্যান ইকোনমিক ট্রানজাকশন। হ্যাঁ, সো এখানে আমার ইথিক্যাল বিহেভিয়ারটা কি হবে, অ্যাজ এ এন্টারপ্রেনার আপনার ইথিক্যাল বিহেভিয়ার কি হবে, অ্যাজ এ কনজিউমার আপনার ইথিক্যাল বিহেভিয়ারটা কি হবে, এই ধরনের কনসেপ্ট সম্পর্ক আমাদের থাকবে এবং আমরা যাতে আমাদের ইথিক্স থেকে পারফেক্ট প্লেসে থাকি সেটা নিয়েও কিন্তু এরা এখানে কথা বলবে। আচ্ছা, সো মেইন কথা হচ্ছে গিয়ে আমরা যেটুকু বুঝতে পারছি যে এই কোর্সের কিন্তু কোর্স অবজেক্টিভ গুলো মজা, অর্থাৎ আমি এখান থেকে বেশ ভালো কিছু বিষয় শিখতে পারবো। আমার এখানে আমি মনে করি না যে আমি এখানে হচ্ছে গিয়ে unnecessary কোনো কিছু আমাদের এখানে শিখবো। আচ্ছা, সো এবার আসি, is there any prerequisite for this course or not? Yes, there is a prerequisite, that is the good foundation of mathematics will help you to understand this course very well, because আমি বেশ কিছু আপনাদের জন্য যদি এটা ইজিয়ার হয় আমি ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করি, অর্থাৎ ম্যাথস থাকে, অনেক কনসেপ্ট হচ্ছে কি বোঝার জন্য আমরা মানে ম্যাথই করি, ক্লাসগুলোর জন্য আমরা ম্যাথসই করি, সো দ্যাট ওগুলো আপনাদের জন্য হেল্পফুল হয়, দেখা যায় যে ক্লাসটাকে এক্সপ্লেন করার জন্য। তো ওই জন্যই বলছিলাম যে এটা আপনাদের আসলে বলার কিছু নাই, আপনারা সায়েন্সের স্টুডেন্টস, অলরেডি ইউ হ্যাভ গুড আইডিয়া অর কি বলা যায় সাউন্ড নলেজ ইন ম্যাথস, সো আপনি আসলে ওইখান থেকে এমনি পারবেন জিনিসটাতে ভালো করতে। সো আমি এটা নিয়ে আসলে ওয়ারিড হই না। তারপরে বলবো যে যদি প্রবলেম হয় যখন আমি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করাবো তখন হচ্ছে আমার সাথে একটু আপ টু ডেট থাকবেন, আমার মনে হয় যে প্রবলেম হবে না। আচ্ছা, আমার রিকোয়ারমেন্ট গুলো কি, যেটা হচ্ছে কি আমি স্টুডেন্টদের কাছ থেকে রিকোয়ারমেন্ট আমার সব সময় থাকে, যেটাতে আমি কোনোভাবেই এই রিকোয়ারমেন্ট গুলো থেকে সরে যাই না। প্রথম দেখেন রিকোয়ারমেন্টটা কি বলেছি, অ্যাটেন্ড দ্য ক্লাস লেকচার রেগুলারলি। খুব সিম্পল কথা, আমি বিবিএ তে পড়াই, আপনাদের সাথে আমার কখনো দেখাও হয়নি, আর এই সেমিস্টারের পরে দেখা হওয়ার কোনো সুযোগ নাই, বিকজ হচ্ছে গিয়ে আমি তো আমার যে সাবজেক্ট সেই ওয়াইজ আমি একটা কোর্সই পাই আপনাদের সাথে। তো এখন আমি ধরেন প্রতীকে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটাকে পার্সোনালি নেওয়ার কিছু নাই। এখন আমি প্রতীক আমার ক্লাস করলোই না, একটা ক্লাস করে আর আসেই না, ক্লাসও কন্টিনিউ করে না, তো ওর অ্যাসেসমেন্টটা আমি করবো, তাই না? এখন আমি প্রতীককে চিনিও না, ক্লাসে আসেও না, তাহলে ওর অ্যাসেসমেন্ট আমি ভালোভাবে করব কিভাবে বলেন তো? ওকে আমি চিনবো কিভাবে? সো দেখা যাবে কি ওর ব্যাপারে আমার একটা নেগেটিভ আইডিয়া থাকবে না যে হি ইজ এ ভেরি ইরেগুলার স্টুডেন্ট, সো এই ছেলে ভালো সিজিপিএ এক্সপেক্ট করে না, এই জন্য ক্লাস করে না, এরকমই তো আমার চিন্তা হবে। সো মেইন কথা হচ্ছে গিয়ে ক্লাসটা একটু রেগুলারলি করবেন, যাতে আপনার সম্পর্কে আমার ব্যাড আইডিয়াটা না হয়, আমি যাতে আপনাকে অ্যাজ এ পজিটিভ স্টুডেন্ট হিসেবে নিতে পারি। এবং আরো একটা বিষয়, যেহেতু আমি আপনাদের ফ্যামিলিয়ার না, আমি আপনাদের সাথে আর কোনো কোর্স পাবো না, সো দ্যাট একটা সেমিস্টার আমার সাথে একটু কন্টিনিউ ক্লাস করে দেন। আই হোপ আপনাদের ক্লাস ভালো লাগবে। প্লাস হচ্ছে গিয়ে আমি বলবো যে ভালো লাগার থেকে বড় কথা, এই কোর্সটা শেষ করার পর আপনি সিনিয়রদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন, আই থিঙ্ক আপনারা পজিটিভ ফিডব্যাকই পাবেন। আমি আশা করি যে এই কোর্সটা কমপ্লিট করার পর আপনি নিজেই বলবেন যে ইয়েস ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস কোর্স, যেটা আপনার রিয়েল লাইফে কাজে লাগবে। সেকেন্ড যে রিকোয়ারমেন্টটা আমি এক্সপেক্ট করি, এটা আসলে এক্সপেকটেশনের বিষয় নাই, যেহেতু আমরা অফলাইনে নাই, অনলাইনে আছি,
সেটা হচ্ছে গিয়ে আমি সবসময় এক্সপেক্ট করি যে আপনি যে টেক্সট বই আমি যেটা আপনাকে অ্যাসাইন করবো সেটা আপনি পারচেস করবেন এবং সেখান থেকে স্টাডি করবেন। এখন বললেন ম্যাডাম এই সময় তো টেক্সট বই পারচেস করা সম্ভব না, আমি আপনাদেরকে টেক্সট বইয়ের পিডিএফ ভার্সন দিয়ে দিব। আপনাদের যে গুগল ক্লাসরুমটা আমি আজকে শেয়ার করব, এই কোর্স আউটলাইন শেয়ার করব, গুগল ক্লাসরুমে কোডও শেয়ার করে দিব। সো সেখানে হচ্ছে গিয়ে আপনাকে আপনার টেক্সট বই আমি যেটা অ্যাসাইন করব সেই টেক্সট বইটাকে আপনার ফলো করতে হবে। হ্যাঁ, এবং দেখা যাবে যে আমি হচ্ছে এরকমই ডিমান্ডিং, দেখা যায় যে ক্লাসের মাঝখানে হুটহাট সাপোজ ধরেন এখন মনে হলো শাহরিয়ার ক্লাসে কনসেন্ট্রেশন দিচ্ছে না, শাহরিয়ার আপনি বইটা শেয়ার করেন, এরকম বিষয়টা যে আপনি স্ক্রিন শেয়ার করেন, বুকটা হচ্ছে কি ওই চ্যাপ্টার বের করে দেন। আমি এই কাজগুলো এটা খুব র্যান্ডম বেসিস আমি এগুলো সবসময় করে থাকি। তো আমি বইয়ের পিডিএফ ভার্সন দিব এবং সেখান থেকে হচ্ছে কি আপনারা যা যা আমি স্টাডি করতে বলবো সেটা করবেন। আচ্ছা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি নিব না, প্রেজেন্টেশন এগেইনস্টে আপনাদের একটা টাস্ক আমি দিব, সেটা যখন মার্কস ডিস্ট্রিবিউশনে করার সময় আমি সেটা নিয়ে আলোচনা করব যে আমি আসলে কি টাস্কটা আপনাদের দিব। আচ্ছা স্যার, দেন হচ্ছে কি মিড টার্ম এন্ড ফাইনাল টার্ম এক্সামিনেশনের ব্যাপারে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি থেকে এবার যেভাবে ডিসিশন আসবে ঠিক সেভাবে আমি মিড এন্ড ফাইনাল নিব। স্পেশাল থিং ফর ক্লাস টেস্ট, আপনারা জানেনই যে আপনাদের 3টা ক্লাস টেস্ট হয় এবং আপনাদের সফটওয়্যারটাই এরকম যে বেস্ট টু কাউন্ট করে। সো আই হোপ আপনারা 3টা ক্লাস টেস্টই দিবেন, আমি 3টা ক্লাস টেস্ট নিব ইনশাআল্লাহ। সো 3টা ক্লাস টেস্ট থেকে বেস্ট টু যাতে আমি কাউন্ট করতে পারি সফটওয়্যার থেকে, সেভাবে আপনি কাজ করে নেবেন। ওকে, সো দিস ইজ মাই রিকোয়ারমেন্ট মিড টার্ম ফাইনাল। ইয়েস ইয়েস বলেন ম্যাম, এখানে আমাদের ক্লাস টেস্ট গুলোর আপনি নেবেন কিভাবে? আচ্ছা, ক্লাস টেস্ট আমি কিভাবে নিব নাকি আমাদের কোনো আদার্স কোনো অ্যাক্টিভিটি থাকবে? আচ্ছা, আমি কোশ্চেনটা নিলাম, কোশ্চেনটার অ্যানসারটা যখন গুগল ক্লাসরুমটা শো করব দেখাবো তখন আমি অ্যানসারটা দিব। ঠিক আছে, আমি কিভাবে ক্লাস টেস্টটা নিব, হ্যাঁ, কিন্তু আমি অ্যানসার দিব যে ক্লাস টেস্ট আমি কিভাবে দিব এটা একটু পরে দিচ্ছি, কোশ্চেনটা রাখছি। সো এটা গেল ল্যাঙ্গুয়েজ উইল অ্যাপ্রিশিয়েট দ্যাট ইফ ইউ টক টু মি ইন ইংলিশ, আমি এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি, এটা নিয়ে কিছু বলা না। আর যখন আমি প্রেজেন্টেশন নিব বা ভাইভা নিব আমি অবভিয়াসলি এক্সপেক্ট করব ইউ উইল আমাদের কমিউনিকেশন স্কিল মানে আমাদের কমিউনিকেশন ওয়েটা হবে হচ্ছে ইংলিশে। আমাদের যেহেতু ল্যাব সাবমিশন নাই সো এটা নিয়ে আমার এখানে বলার কিছু নাই তেমন একটা। এন্ড অ্যাসাইনমেন্টস তো ওটা বললাম যে অ্যাসাইনমেন্টস এর ব্যাপারে এখানে একটু আসছে, এই যে এইটার জন্য আমি ওয়েট করছিলাম যে আমি ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়েও একটু আগেও বলছিলাম, তারপরেও একটু আমার তো আবার এসব ব্যাপারে বেশি ইন্টারেস্ট, আমি একটু কথা বলতে ভালোবাসি, দাঁড়ান সেটা একটু চাই আমি একটু এখানে একটু স্টপ করব। তার আগে একটু সবাই দেখে নেন, সেটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে ফর CEC, Tripoli and Textile, 5% marks for class attendance, 5% for individual presentation and 5% for group assignment and presentation. So 5 plus 5 এখানে যে 10 মার্কস, এই 10 মার্কসটাকে আমি অন্য একটা প্রজেক্টের মাধ্যমে দিব, সেটা নিয়ে কথা বলবো, আর বাকি 5% আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের মাধ্যমে দিব। সো আমি একটু হোয়াইট বোর্ড শেয়ারে যাচ্ছি, give me some time, একটু হোয়াইট বোর্ডে যাব। সো আমরা যেটা দেখছিলাম যে আমি একটু ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়ে প্রথমে কথা বলি, সবাইকে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছেন? তো আমি ধরে নিচ্ছি এটা একটা আমার জাস্ট একটা নরমাল ধরে নেওয়ার জন্য অ্যাজাম্পশন, এটা অত পারফেক্টলি ধরারও কিছু নেই। আচ্ছা, ধরে নিচ্ছি স্যার যে আপনাদের একটা সেমিস্টারে একটা কোর্স করার জন্য পার কোর্সের জন্য ইউ হ্যাভ টু স্পেন্ড 10,000 টাকা। সো এখন যেহেতু আমরা অনলাইনে আছি আমাদের ক্লাসেস তো মিস যাওয়ার পসিবিলিটিস নাই ইনশাআল্লাহ। সো আমি ধরে নিলাম যে I will take 24 classes. So আমি যদি এটাকে ডিভাইড করি the answer is 416.666 সামথিং, এরকম একটা অ্যানসার আসে। সো আমি এটাকে একটা রাউন্ড ফিগারে ধরলাম, আমি জাস্ট 400 টাকা ধরলাম। আমি একটু আগে বলছিলাম না যে আমাদের ক্লাসের একটা ভ্যালু আছে, জাস্ট সিম্পল আমি টোটাল ভ্যালুটাকে আমার একটা কোর্স নিতে 10,000 টাকা লাগে, সো আমি পার ক্লাসের ভ্যালু বের করার চেষ্টা করেছি। সো from that we have find out the per class value is suppose 400 টাকা। তো তার মানে হচ্ছে গিয়ে যখন আমিনুল ক্লাসে আসবে না বা শাহরিয়ার ক্লাসে আসবে না বা অভিজিৎ যখন ক্লাসে আসবে না, তার মানে কি সে 400 টাকা পরিমাণ
স্যাটিসফ্যাকশন বা 400 টাকা পরিমাণ ইউটিলিটি হারালো। বিষয়টা কি অনেকটা এরকম না? Yes, এখানে ma'am. কি আমার কোনো ক্ষতি হলো? অভিজিৎ, আমার কোনো ক্ষতি হলো বলেন তো স্যার? ধরেন আপনি ক্লাসে আসলেন না, No, ma'am. কারণ আপনি তো প্রিপেইড, আপনি তো অলরেডি পেমেন্ট করে আসছেন, এখন আপনি ক্লাসে আসলেন না, তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনো লস নাই। 400 টাকা লস। 400 টাকা আপনার লস। আচ্ছা আর একটু বলি, ধরেন অভিজিৎ সিআর, হ্যাঁ, যেহেতু আমি ওনাকে সিআর হিসেবে জানি, ও আচ্ছা আপনাদের ক্লাসে সিআর কিন্তু আগে যারা ফিক্স ছিল তিনিই থাকবেন। সো ধরেন অভিজিৎকে যেহেতু ফার্স্ট থেকে চিনি, আমি বললাম যে আজকে ধরেন ক্লাস শেষে অভিজিৎকে বললাম, অভিজিৎ আমার আজকে ক্লাস নিতে অনেক এমবি খরচ হয়েছে, আমার মোবাইলে 400 টাকা রিচার্জ করে দিয়ে। তো উনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অন্য ডিপার্টমেন্টের, আচ্ছা ঠিক আছে করে দিই। উনি হয়তো একদিন রিচার্জ করে দিবে। ধরেন এর পরের দিন ক্লাস শেষে একই কথা বললাম অভিজিৎকে যে ঠিক আছে আমার মোবাইলে আজকে আবার 400 টাকা রিচার্জ করে দেন। ওই দিনও করে দিল। থার্ড ডেতে যে একটু উনি দিবে, উনি কিন্তু আমাকে বলবে ঠিক আছে ম্যাডাম, আচ্ছা ঠিক আছে রিচার্জ করে দিচ্ছি, সমস্যা নাই। তো একটা তো কথা বলেন, এই রিচার্জ করার কারণে আমার কি বেনিফিটটা হচ্ছে, এই কথাটা সে বলবে না? রিচার্জটা করে আমি আসলে কি পাচ্ছি, আমি কেন রিচার্জটা করি? সিম্পল কথা। তাহলে আপনি যদি উইদাউট এনি রিজন কাউকে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটস না দেন, তাহলে যেখানে আপনি ক্লাস করার জন্য অলরেডি প্রিপেইড ভার্সন, অর্থাৎ প্রিপেইডে টাকা পয়সা খরচ করে ফেলছেন, অলরেডি দিয়ে আসছেন ইউনিভার্সিটিকে, তাহলে কেন ক্লাস করবেন না? কেন ক্লাসগুলো করে আমার কাছ থেকে 5 মার্কস নিয়ে যাবেন না? তো খুবই সোজা, খালি ক্লাসে আসবেন, তাতে আপনি 5 আউট অফ 5 পাবেন। এবং একটা ক্লাস না করে 400 টাকা পরিমাণ যে ইউটিলিটি আপনি নষ্ট করছেন, এই ইউটিলিটি কখনোই আপনার রিগেইন হবে না, কারণ টাইম তো আর ফিরে আসবে না। আপনি বললেন ম্যাডাম রেকর্ডেড ভার্সন আছে, একটা রেকর্ডেড ভার্সন আর একদম ক্লাস করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আমি বোঝাতে পারছি স্যার? Yes, ma'am. আচ্ছা, এটা ছিল অ্যাটেন্ডেন্সের ব্যাপারে। এই জন্য আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে প্লিজ ক্লাস করবেন, না করলে আমার কোনো সমস্যা নেই, জাস্ট প্রতিদিন যেদিন যে ক্লাস করতে পারবেন না মনে মনে ভাববেন যে আজকে আমি 400 টাকা ড্রেনের পানিতে ফেলে দিলাম। মানে ড্রেনের পানি থেকে যখন আমরা কোনো কিছু তুলি না, ওরকম যেটা চলে গেল আমার তো জলে গেল একদম, যেটা সেটা। এবং আপনি যদি আমার ক্লাস না করতে আসেন, দেখবেন যে ওই দিন আপনি আমার ক্লাস না আরো 2-3টা ক্লাস আপনার মিস যাবে, দেখা যাবে ওই ক্লাসগুলো আপনার করতে ইচ্ছা করবে না। তো একদিন ক্লাস না করা মানে আসলে 400 টাকা না, আপনি হিসাব করে দেখেন প্রায় 800-900 টাকা আপনি এমনি ড্রেনের পানিতে ফেলে দেন, এরকম ঘটনাটা ঘটে। সো এখন থেকে ক্লাস মিস দেওয়ার আগে এটা চিন্তা করবেন যে আমার অপরচুনিটি কস্ট ইজ টু হাই টু মিস এ ক্লাস। আচ্ছা, এটা ছিল হচ্ছে ক্লাসের ব্যাপারে। দেন আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন এন্ড গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে গিয়ে 5 মার্কস ছিল, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনের 5 মার্কস ছিল, ইন টোটাল 10 মার্কস ছিল। এই 10 মার্কসটাকে আমি একটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা প্রজেক্ট দিই। এই প্রজেক্টের নাম হচ্ছে গিয়ে গ্রিন ইকোনমি। আমি বলবো না গ্রিন ইকোনমি জিনিসটা কি। এখন আজকে আপনাদের আমার পক্ষে আপনাদেরকে গ্রিন ইকোনমি বোঝানো সম্ভব না, যেহেতু আমি এখনো কোনো ইকোনমিক কনসেপ্ট নিয়ে স্টাডি করিনি। তবে আমি অ্যাজ এ ইকোনমিস্ট, আমাদের কিছু ট্রেন থাকে কে কোনটা ফলো করে। আমি আসলে ডেভেলপমেন্ট ইকোনমিস্ট বলা যেতে পারে, সবসময় ডেভেলপমেন্ট চিন্তা করি যে কিভাবে একটা ইকোনমি পজিটিভ বা ওয়েলফেয়ার যেটাকে বলে সেই দিকে যাওয়া যায়। সো আমার যেটা হবে যে এই 10 মার্কস পাওয়ার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না, কোনো অ্যাসাইনমেন্ট লিখতে হবে না, কোনো প্রেজেন্টেশন দিতে হবে না, কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড দিতে হবে না। শুধু যেটা করবেন, 2টা ভেজিটেবল ট্রি প্ল্যান্ট করতে হবে। বুঝা যাচ্ছে? 2টা শাকসবজির গাছ লাগাবেন, এবং আমি কথাটা খুব সিরিয়াসলি বলেছি। 2টা ভেজিটেবল ট্রি লাগাবেন। ভেজিটেবলের মধ্যে আপনার লেটুস পাতাও পড়ে, ধনিয়ার পাতাও পড়ে, আবার টমেটো গাছও পড়ে, মরিচ গাছও পড়ে, কিন্তু রজনীগন্ধা ফুল বা গোলাপ ফুল এই ধরনের গাছ মানে আমি বলেই দিয়েছি 2টা ভেজিটেবল ট্রি লাগাতে হবে। দুটো যে কোনো ভেজিটেবল ট্রি লাগাতে আমরা অনেকে এখন ঢাকার বাইরে আছি, গ্রামে আছে স্পেশালি, তো তাদের জন্য আসলে এটা কোনো ব্যাপার না। ভেজিটেবল ট্রি মানে কি, চারা গাছ লাগাবেন, ওই চারা গাছ থেকে এটাকে বড় করবেন আস্তে আস্তে। এই আপনার এই প্রজেক্টটা আমি যে দিয়ে রাখলাম, এটা থ্রু আউট দ্য সেমিস্টার আপনাকে আমি এখান থেকে অ্যাসেস করব, অর্থাৎ বিভিন্ন প্রসেসে আপনার কাছ থেকে আমি আপনি যে আসলে গাছ লাগালেন কিনা, নাকি ধরেন সাপোজ
রাহাতকে বলেছি গাছ লাগাতে, ও যে কি করলো, ওর পাশের বাসার আন্টির 2টা গাছ লাগানো আছে, সেখান থেকে ছবি তুলে পাঠাই দিল। সো ওইভাবে আসলে বিষয়টা হবে না। আমার এটা অ্যাসেস করার কিছু প্রসেস আছে, সেই প্রসেস ধরে হচ্ছে কি আমি আপনাদেরকে দেখবো যে পুরো সেমিস্টার ধরে আপনি আসলেই ভেজিটেবল ট্রি লাগিয়েছেন কিনা। আচ্ছা, প্রসেসটা হিসাবে আমি একটু বলি, এটা আমি সিএসসি এর সাথেও আলোচনা করেছি, ওদেরকেও একই অ্যাসাইনমেন্ট দেওয়া 10 মার্কস এর জন্য। সেটা হচ্ছে গিয়ে প্রথম 1 সপ্তাহ আমি ওদেরকে সময় দিই যে গাছের চারা কিনতে, চারাও কিনতে হবে না। ধরেন সাপোজ আপনি মরিচ গাছ লাগাতে চান, মরিচের যে সিডস থাকে ভেতরে, ওটা মাটিতে ফেললে ওখান থেকে গাছ হয়। সো এরকম, বা একটা পেঁয়াজ যেটা রুট বের হয়ে গেছে, ওটাতে মাটিতে পুঁততে দিলে ওখান থেকে গাছ হয়। সো এইভাবে গাছ লাগাতে হবে। সো মেইনলি এটার আউটপুটটা কি এবং কেন আপনাকে আমি প্রজেক্টটা দিচ্ছি, এটা আমি আমার এন্ড অফ সেমিস্টার আপনার সাথে আমি এটা শেয়ার করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে 1 সপ্তাহ সময় দিব আপনাদের। যেমন আজকে হচ্ছে থার্সডে, নেক্সট থার্সডে পর্যন্ত আপনি টাইম পাবেন শুধু চারা কালেকশনের জন্য, চারা লাগানোর জন্য। তো তারপরে লাগাবেন, লাগানোর পর এর মধ্যে অভিজিৎ হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ খুলবে, যেটা হচ্ছে টেক্সটাইলের জন্য, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে। সেই গ্রুপে 1 সপ্তাহ পরে যখন আপনি গাছ লাগাবেন, লাগানোর পরে আমি সবাইকে বলবো সেই গাছের সাথে একটা করে সেলফি দিতে। এখন খুবই হাস্যকর মনে হচ্ছে, ম্যাম ইজ ইট সিরিয়াস ম্যাম? হ্যাঁ সিরিয়াস। আমি এই পর্যন্ত 5 সেমিস্টার ক্লাস নিয়েছি ট্রিপল ই সিএসসি, যেটাতে বলেন সবাইকে একই প্রজেক্ট আমি দিয়েছি এবং সবাই এই প্রজেক্ট ওয়াইজ কাজ করে আসছে এবং এইভাবে এই 10 মার্কস আমি তাদেরকে দিয়েছি। বিলিভ না হলে লাস্ট সেমিস্টারে যারা ছিল, লাস্ট সেমিস্টারে সিএসসি এর স্টুডেন্টরা ছিল না, ট্রিপল ই ছিল, অনেকগুলো স্টুডেন্ট ছিল আমার, ওরা 191 ব্যাচের, ওদেরকে আস্ক করতে পারেন ওরা এই প্রজেক্ট করেছে কিনা এবং গাছের ছবি আপলোড করেছে কিনা। তো এবার হয়তো ধরেন অভিজিৎ ভাবছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই, একদিন হচ্ছে ছবি দিব, তারপর তো ম্যাডাম ভুলে যাবে না। আমি কিন্তু ভোলার পাবলিক না এবং আমি এগুলা খুব সিস্টেমেটিক্যালি মেইনটেইন করি। যেমন ধরেন যখন ছবি আপলোড করে আমি অভিজিতের আমার একটা এক্সেল ফাইল আমি ক্রিয়েট করব, সেখানে লেখা থাকবে অভিজিৎ মরিচ গাছ, সাপোজ ধরেন উনি মরিচ গাছ লাগাইছে। তো পরবর্তীতে যখন আবার ওই গাছের টাস্ক দিলাম, ওখানে দেখলাম ওনার মরিচ গাছ কনভার্ট হয়ে আলু গাছ হয়ে গেছে, তখন কিন্তু যে ও আগে মরিচ গাছের সাথে ছবি তুলে নিয়ে আসছিল, এবার আলু গাছের সাথে ছবি তুলে আসছে, তা হবে না, তা হবে না। এইভাবে। হ্যাঁ বলেন ম্যাম, গাছ যদি মরে যায় ম্যাডাম? ওই জন্যই তো 2টা লাগাইতে বলছি, এই জন্যই তো 2টা গাছ লাগাবেন। একটা গাছ মরবে আর একটা তো মরবে, আর যদি 2টাই গণহারে মরে যায় তাহলে আবার 2টা লাগাবেন। ম্যাম আমি তো তাহলে আগে লাগাই ফেলাইছি ম্যাম। না, আগে লাগাইলে হবে না, এখন ওই জন্য কন্ডিশনে বলেছি চারা গাছ লাগাতে হবে এবং গাছটাকে যত্ন সহকারে পানি টানি দিবেন, রোদে রাখবেন, আস্তে আস্তে বড় করতে হবে। এইটাই যদি আপনি করেন, এখান থেকে আপনাকে আমি 10 মার্কস দেব। আর কিছু করতে হবে না, বুঝতেই বললাম, কোনো প্রজেক্ট অ্যাসাইনমেন্ট কোনো কিছু না, কিন্তু অবশ্যই সেটা ভেজিটেবল ট্রি হতে হবে। এখন ধনিয়ার পাতাও লাগাতে পারবে, ধনিয়ার পাতা খুব দ্রুত বড় হয়। পুদিনার পাতা, হ্যাঁ ধনিয়ার পাতা মানে 1 বর্ষজীবী উদ্ভিদ, তো ওটা একবার ফলন দিয়ে মরে যাবে, দেন ওখান থেকে রুট থেকে আবার নতুন করে গাছ হবে। টমেটো এটা হচ্ছে 4 মাস বাঁচে, 4 মাস পরে গাছটা মরে যায়, দেন নতুন করে টমেটো গাছ হয়। মরিচেরও সেম সিস্টেম। তো ওইটা আমি জানি এরকম হয়, কিন্তু বাদ বাকি তো আপনার হচ্ছে কি নরমাল, সেটা করতে হবে। এবং সিএসসি এর 84 জন স্টুডেন্ট যদি আমার সাথে এগ্রি করতে পারে, টেক্সটাইলও এগ্রি করবে, বা আমি প্রজেক্টটি আসলে এটাই দিব, আপনার এটা করতে হবে। ঠিক আছে স্যাররা, বোঝা গেছে? ম্যাম বোঝা গেছে, বাট একটা একটু সমস্যা আছে। সমস্যা বলতে হ্যাঁ সমস্যাগুলো বলেন, আমি সব সমস্যার সমাধান জানি। এখন তো একটু এই শীত কালেক্ট করা একটু প্রবলেম এই সময়, সেই দিক থেকে যদি আমরা কোনো ফলের মানে ফল গাছের চারা লাগাই, সেক্ষেত্রে মনে হয় কেমন হবে? আচ্ছা, ফল গাছটা কেন নিষেধ করেছি, ধরেন অনেকের বাসা হচ্ছে রাজশাহীর দিকে, নর্থ বেঙ্গলের দিকে, আমি নিজের হোম ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গলে। সো ধরেন আম গাছে চারা লাগালেন, আম গাছ, আমি না এটা ফাইন্যান্সিয়াল বেনিফিটস বের করতে বলবো আপনাকে, মানে আপনার এটা টাস্কে থাকবে, তো ফেসবুক গ্রুপে লিখবেন যে আমার আম গাছ, এখান থেকে আমি এতটুকু পরিমাণ বেনিফিটেড হয়েছি। তো আম গাছ তো বড় হতেই 1 বছর লাগে, তাতে কিভাবে বেনিফিটস ক্যালকুলেশন করবেন 1-2 মাসের মধ্যে? কিন্তু মরিচ গাছ তো 1 মাসের মধ্যে বড় হয়ে যাবে, ও ফলনও দিবে, ওই কারণে হিসেবে এই জন্য ভেজিটেবল বলা। আচ্ছা, এখন ধরেন টমেটো পাবেন না, মরিচ গাছ, মরিচ তো হবে, বা হ্যাঁ অন্যান্য আরো ভেজিটেবল আছে, সেগুলো লাগাবেন। পুদিনা পাতা যদি লাগাই?
হ্যাঁ হবে, আমি তো ওটাই বলছি, পুদিনা পাতা লাগাতে পারেন, ধনিয়ার পাতা লাগাতে পারেন। তারপরে হচ্ছে ইভেন আমার বাসায় ছাদ বাগান আছে, তো সেখানে বিশ্বাস করবেন না, আমার মা লাগিয়েছে ঢাকা শহরে। সেখানে হচ্ছে সুগার ক্যান হয়েছে, মানে আখ। আমার বাসায় জাস্ট একটা ছোট্ট একটা টিউব, ছাদের উপরে সুগার ক্যান? জি জি। এবং আমাদের ছাদের ওই ছোট্ট একটা হাউসের মতো না, মানে খুব বেশি বড় না, এই জন্য আমি বুঝাতে পারছি না, খুব ছোট একটা জায়গার মধ্যে একটা আম গাছ লাগানো। এবং এই আম গাছটা 6 মাস আগে কিনে নিয়ে আসা, চারা গাছ কিনে নিয়ে আসছিল আমার ভাইয়া, সেটা লাগানো। সেটা যে এত সুন্দর আম হয়েছে, আমি আপনাদেরকে ছবি দিব আপনাদের মেসেঞ্জার গ্রুপে, দেখতে আপনারা বুঝবেন এত সুন্দর আম হয়েছে। আমার ইনস্টাগ্রামে সেটা আমি হাইব্রিড না, মানে কালারটা এত সুন্দর এবং খেতেও খুব মজা, আমটা খেতেও মজা, একদম ফজলি আমের মতো বড় বড় আম, খেতেও মজা এবং কালারটা এত সুন্দর। এটা কিন্তু ঢাকা শহরে জাস্ট হচ্ছে ধরেন ডিপ হচ্ছে গিয়ে 2 ফুট, আর ওই মানে ইয়াটার বাস্কেটটা সাইজ বলছে 2 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট এরকম সাইজের একটা ড্রামের মধ্যে, বাস্কেটের মতো, আমাদের বাস্কেটের মধ্যে হচ্ছে গিয়ে আম গাছ হয়েছে আমাদের। সো ইচ্ছা থাকলে হয়। আচ্ছা, যে বলবে যে ম্যাডাম আমার বাসায় মাটি নাই, আমার বাসায় টব নাই, আমার বাসায় হচ্ছে গিয়ে গাছ লাগানোর জায়গা নেই, তাহলে সবার বাসায় পানির বোতল আছে, এটা তো আমরা জানি। সবার বাসায় অ্যাটলিস্ট সবাই পেপসি খাই, সবার বাসায় 2 লিটারের একটা পেপসির বোতল থাকবে। আচ্ছা, না বাসায় না থাকলেও পাড়া প্রতিবেশীর বাসায় থাকবে, সেখান থেকে হলে একটা 2 লিটারের পেপসির বোতল নিয়ে আসবেন, নিয়ে এসে উপরে মুখটা কেটে ফেলবেন, কেটে নিচে ছোট ছোট কয়েকটা ফুটা করবেন, কোড়োর মধ্যে মাটি ভরে ওর মধ্যে গাছ লাগাই ফেলবেন, দেখবেন গাছ হবে। ম্যাম গাছ তো কখনো লাগাই নাই ম্যাম। এই যে এবার শিখবেন কিভাবে। আচ্ছা, আমি আপনাদের গ্রুপে একটা হচ্ছে ইউটিউব ভিডিও শেয়ার করব, ওখানে দেখবেন যে কত সহজে গাছ লাগানো যায় এবং কত দ্রুত ফলন হয়, দিব আপনাদেরকে, দেখেন। আচ্ছা ম্যাম, গাছ লাগাইলাম যদি মরে যায় তখন? সেটা উপযুক্ত প্রমাণ দিবেন, দেওয়ার পরে আমি আবার বলবো ঠিক আছে এই গাছ লাগাই, হয়ে যাবে, সমস্যা নাই তো। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এবং আপনারা ভেবেন না যে আপনাদের উপরে আমি এই জুলুমটা করছি, এই জুলুম আমি ওই সিসির উপরেও করছি, এর আগে টেক্সটাইলের উপরেও করেছি, ট্রিপলির উপরেও করে, সবার উপরে আমি এই জুলুম করে আসছি, কিন্তু এইভাবে আমি 10 মার্কস দিব। আচ্ছা ম্যাম, গাছ মরে গেলে ম্যাম কি নাম্বার দিবেন? না ম্যাম ঠিক আছে। না না না, গাছ মরে গেলে এখানে তো এটা আপনার লস না, কিন্তু আমার যদি বুঝতে পারি যে আপনি গাছকে অযত্ন করেছেন এই কারণে মরে গেছে, তাহলে সমস্যা আছে। যত্ন করছেন তারপরে মরে গেছে, তাহলে তো কিছু বলার নাই, সবকিছু তো ঠিক না। ম্যাম অ্যালোভেরা গাছ কি লাগানো যাবে? অ্যালোভেরা কি ভেজিটেবলের মধ্যে পড়ে? অ্যালোভেরা লাগালে অ্যালোভেরার সাথে অন্য আরেকটা কিছু লাগিয়ে। অ্যালোভেরা খুব স্লোলি বড় হয়, অ্যালোভেরা খুব দ্রুত বড় হয় না কিন্তু। আচ্ছা ঠিক আছে ম্যাম। বলেন স্যার, বলেন। ম্যাম এই প্রজেক্টটা আমাদের কতদিন চলবে? পুরো সেমিস্টার, মানে 4 মাস। পুরো সেমিস্টারের মধ্যে তো ম্যাম ছোট সবজি লাগালে তো মারা যাবে। ছোট সবজি লাগালে 4 মাসের মধ্যে মরে না, 4 মাসের মধ্যে মরে না, 4 মাসের মধ্যে মরে না। আমার তো মোটামুটি আইডিয়া আছে। পুদিনার পাতা আমি আমাদের ছাদে লাগিয়েছিলাম, পুদিনা একটা মরে যাচ্ছে, ওর পাশ থেকে আরেকটা পুদিনা হচ্ছে, এইভাবে হচ্ছে। মরিচ গাছ, আমাদের বড় মরিচ গাছটা মরে গেল, সাথে সাথে ওইটার যে বিচি ওটা পড়ে ওর পাশে আরেকটা ছোট মরিচ গাছ হয়ে গেছে, এইভাবে জাস্ট আপনি যত্ন নিতে হবে, যত্ন নিলে এমনি একটা হতে থাকে। ম্যাম আমাদের দেশ গাছ লাগিয়ে রাখবো কোথায়? বারান্দায়। বারান্দা তো নাই। আচ্ছা ঠিক আছে, জানালায় তো বাঁচবে না গাছ। জানালার পাশে রাখবেন। রোদ ঢুকে না তো, রোদ বলেন জানালাও নেই, বলেন জানালা আছে জানালাও নেই। কিন্তু ম্যাম রোদ, আর পাশে তো বিল্ডিং, রোদ ঢুকে না, ছায়াতে তো গাছ বাঁচবে না। কোনো রোদ দরকার নেই, জানালার পাশে রাখবেন, ইনশাআল্লাহ বেঁচে যাবে। আচ্ছা, কারোর বাসায় মানি প্ল্যান্ট আছে? কার কোন গাছ লাগাইতে হবে? চাল কুমড়া, হ্যাঁ অবশ্যই লাগাতে পারবেন ম্যাম। মানি কিন্তু তাই বলে প্রচুর আম্মুর লাগানো চাল কুমড়া নিজের নামে চালাই দিলে হবে না। কবি তোর তো চাল কুমড়া আন্টি লাগায় রাখছে বাসায়, বুঝতে পারতেছ তো, এইজন্য চাল কুমড়া বলছস। চাল কুমড়া কেন, লাউ গাছও লাগাইতে পারেন, কিন্তু ওই যে বললাম আমাদের আম্মুদের লাগানো গাছ যদি নিজের নামে চালাই দেন, ওই যে আমি বললাম যখন ছবি দিতে বলবো তখনই ধরাটা খাবেন, সেলফি দিতে বলবো, আপনার চারা গাছ নিশ্চয়ই 1 সপ্তাহের মধ্যে 1 হাত সমান লম্বা হয়ে যাবে না, খুব বেশি হলে 6-7 ইঞ্চি লম্বা হবে। চারা গাছ বলছে, আবারও বলছি যাই লাগাবেন একটা চারা গাছ লাগাবেন, একটা না 2টা, যাতে একটা মরে গেলে আরেকটা পাওয়া যায়।
ম্যাম কার কোন গাছ লাগাইতে হবে এটা বলে দিবেন ম্যাম আপনি? আমি কাউকে কিছু বলবো না, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি লাগানোর পরে ওই ফেসবুকে ছবি দিবেন না, ওখান থেকে আমি এটা আইডেন্টিফাই করে রাখবো কে কোনটা লাগিয়ে কোন গাছ লাগিয়ে রেখেছে। ও ম্যাম এটা কি মানে এখনই শুরু করব ম্যাম? 7 দিন সময় আছে, 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে লাগাবেন গাছটা। এবং আমি একটু বলি, আমি সাধারণত 1-2 সপ্তাহ পর পরই বলি যে ঠিক আছে এবার গাছের সাথে ছবি দেন, তারপরে বলি গাছের ভিডিও দেন, তারপর আরো আছে। সো যদি বলেন যে ফাঁকিবাজি, আপনার ফাঁকিবাজি ধরার বুদ্ধি আমার কাছে অনেক আছে, সো পারি ওটাই বললাম। এই জন্যই আগেই বলে নিলাম যে আমি 5 সেমিস্টার ক্লাস নিয়েছি এবং মিনিমাম 200 স্টুডেন্ট, এর থেকেও বেশি, কারণ আমি যখন টেক্সটাইলের সাথে ক্লাস নিয়েছিলাম প্রথমবার, ওই জন্য ওই স্টুডেন্টদের কথা আমার মনে আছে। ওই সময় আমার 76 স্টুডেন্টস ছিল ইন এ সিঙ্গেল ক্লাস। ওই আপনাদের মেইন বিল্ডিং এর 302 নাম্বার রুমটা আছে না? জি ম্যাম। অনেক বড়। ওই রুমে হচ্ছে গিয়ে আমি ক্লাস নিতাম এই সবাইকে একসাথে করে, যাতে হচ্ছে গিয়ে আপনার আমি একসাথে ক্লাস নিতে পারি। তো ওটাই বললাম, তখন টেক্সটাইলের স্টুডেন্টরা ছিল। সো আমার ধারণা আছে কিভাবে হচ্ছে গিয়ে আপনাকে এখানে আমি অ্যাসেসমেন্ট করতে পারবো। তো এই প্রজেক্টটা আপনাকে যেতে হবে। তো অত বড় সেকশন যদি মেইনটেইন করে আসতে পারি আপনাদেরও ভালো ইনশাআল্লাহ। ওকে, শাহরিয়ার কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি ম্যাম না, প্রশ্নের উত্তর সব পেয়ে গেছি ম্যাম। আচ্ছা, সো এই গেল হচ্ছে কি আমাদের অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট। আমি কিভাবে মার্কিংটা করব সেটা, ক্লাস টেস্টের যে কোশ্চেনটা আমাকে একটু আগে করেছেন স্যার, এখন ওটার অ্যানসার দেব কিভাবে আসলে ক্লাস টেস্ট আমরা করব। সরি, ছাড়া একবার একটু কোর্স আউটলাইনে যাই, দেন আসলে আমরা গুগল ক্লাসরুমে চলে যাব। So this is our Google Classroom. যারা দেখতে পাচ্ছেন আমি ক্লাসরুম কোডটা হচ্ছে গিয়ে জুম করছি, সো দ্যাট একটু ক্লাসরুম কোডটা স্ক্রিনশট নিয়ে নেন যাতে হচ্ছে বাকিদের সাথে শেয়ার করতে পারেন। So this is our Google Classroom and this is our Google Classroom code. আপনি এটা লিখে সার্চ দিলে, আমার তো মনে হয় আপনারা টেকনোলজিক্যাল দিক দিয়ে আমার থেকেও বেশি ফার্স্ট, সো জাস্ট আপনারা এইটা লিখে আপনারা আমার গুগল ক্লাসরুমে জয়েন করবেন। So I hope you already take the screenshot. তো এখানে দেখেন আমাদের হচ্ছে, যেহেতু এখন কোন স্টুডেন্ট সেভাবে নাই, আমি একটু দেখিনি কেউ জয়েন করে ফেলেছেন কিনা, না এখনো কেউ জয়েন করেনি, ঠিক আছে। সো দিস ইজ মাই ক্লাসরুম। এই যে আমি যেখানে ক্লাস ওয়ার্ক দিব, এটা নতুন অনেকগুলো ফিচার আসছে গুগল ক্লাসরুমে, এই জন্য আমি একটু দেখাচ্ছি। আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলো অপশন আছে, এই যে ক্রিয়েট অ্যাসাইনমেন্টস এন্ড কোশ্চেন। আমি এখানে আসলে ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমি যদি এই ক্রিয়েটটাতে ক্লিক করি, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বলছি, আমি ধরেন ক্রিয়েট করব, কোশ্চেন ক্রিয়েট করব। আমি যখন ক্লিক করলাম, এখানে দেখেন আমি চাইলে ফাইল অ্যাড করতে পারি অথবা ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এই যে দেখেন আমি একটা ডকুমেন্টস ডক ফাইলে ক্রিয়েট করতে পারি, গুগল শিটে দিতে পারি, ফর্মসে দিতে পারি, গুগল ফর্মসে আমি দিতে পারি। অর্থাৎ অনেকগুলো অপশন আমার কাছে কিন্তু এখানে আছে। এবং আরো দেখেন পয়েন্টস, আমি অর্থাৎ কত মার্কসের এক্সাম নিব, হ্যাঁ সেটাও আমি দিতে পারি যে আমি 15 মার্কসের এক্সাম নিব। ডিউ ডেট, আমি ডিউ ডেট কখন দিব, ডিউ ডেট এন্ড টাইম আমি এখানে কিন্তু ডেট এন্ড টাইম ঠিক করে নিতে পারি, টপিক ঠিক করে নিতে পারি, ঠিক আছে। তারপরে যে দেখেন স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, না আমি শুধু এটা উঠাই নিলাম যে না কেউ কাউকে হেল্প করতে পারবেন না। স্টুডেন্ট ক্যান এডিট অ্যান্সার, কোনো কারণে যদি অ্যান্সার একবার করে ফেলেন আর পারবেন না, মানে এরকম অনেক বিষয় আছে। এইভাবে করে আমি আপনাদের জন্য কোশ্চেন ক্রিয়েট করতে পারবো। আমি যেটা অ্যাকচুয়ালি করব সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আরো আসি, এই যে কোশ্চেন টাইপ কি হবে, শর্ট কোশ্চেন নাকি মাল্টিপল চয়েস। সাপোজ আমি মাল্টিপল চয়েস দিলাম, ঠিক আছে। তো এরকম মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েও আমি কিন্তু আপনাদেরকে দিতে পারি।
যে আপনি হচ্ছেন কি এইভাবে আস্তে 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 আমি এখানে আপনার জন্য কোশ্চেন ক্রিয়েট করলাম। এবং যেটা কি হবে যে যেদিন আমি এক্সাম নিব সেদিন এরকম বলার পরে আপনারা আমার গুগল ক্লাসরুমে জয়েন করবেন, আমি ওই টাইমে আপনাদের সাথে এই ক্লাসরুমটা থেকে কোশ্চেনটা শেয়ার করব ইনস্ট্যান্ট। আপনারা ধরেন আমি সাপোজ 20 মিনিটস টাইম দিলাম বা 30 মিনিটস টাইম দিলাম, এই 30 মিনিটস এর মধ্যে আপনি কোশ্চেনটা অ্যান্সার করবেন, করে হচ্ছে গিয়ে সাবমিট করে দিবেন। এবং সাবমিট মজার ব্যাপার হচ্ছে কি এখানে র্যান্ডম কোশ্চেন করা যায়। ধরেন আমি 100 কোশ্চেন করে রাখলাম, করে সিলেক্ট করে দিলাম র্যান্ডম। সো দেখা যাবে যে অভিজিৎকে হয়তো যে কোশ্চেনটা দেখাবে নুসরাতকে হয়তো সেই কোশ্চেনটা দেখাবে না, বা নুসরাতকে যেটা দেখাবে ইয়াসিনকে হয়তো সেই কোশ্চেনটা দেখাবে না, এরকম করে র্যান্ডম কোশ্চেন হবে। সো আপনি এক্সাম দিতে পারেন। আমি মেইনলি এরকম অনলাইন প্ল্যাটফর্মে এক্সাম নিব, ইনস্ট্যান্ট এক্সাম, ঠিক আছে? এবং ওপেন বুক বলতে পারেন, কিন্তু কোশ্চেনটা আমি এমন ভাবে ক্রিয়েট করব যাতে আপনার বেসিক আইডিয়া গুলো থাকতে হয়, যাতে আপনি এক্সামটা দিতে পারেন। তো আশা করি আমিনুল বা আদার্স যারা জানতে চাচ্ছিলেন যে কোশ্চেনটা আমি কিভাবে করব বা ক্লাস টেস্টটা কিভাবে হবে, আমার মনে হয় আইডিয়া হয়েছে। ইয়েস ম্যাম। আচ্ছা, এবার আসি তাহলে। আমি মনে হয় আমার বেসিক আইডিয়া গুলো সবই দিয়ে ফেলেছি। আমি গুগল ক্লাসরুম নিয়ে কথা বলেছি, আমার গুগল ক্লাসরুম কোডটা শেয়ার করেছি, ক্লাস ওয়ার্ক কিভাবে দিব, আপনাদের যখন অ্যাসাইনমেন্ট দিতে হবে, যদি মিডিয়া অ্যাসাইনমেন্ট নিতে, সেই অ্যাসাইনমেন্ট এখানে কিভাবে সাবমিট করবো সেটা আমি যখন আসবে আমি সবগুলো মানে আস্তে আস্তে দেখিয়ে দিব। পিপল জয়েন, তো এটা আপনাদের কাজ না। আর হচ্ছে যে অলরেডি দুজন জয়েন করেছেন, ফয়সাল এন্ড মাহমুদুল। গ্রেডসটা হচ্ছে অন্য জিনিস, অর্থাৎ আমার এখানে যে স্টুডেন্টরা জয়েন করেছে তারা, আমি যখন অ্যাসাইনমেন্ট নিব এখানে আসলে গ্রেডটা আমাকে শো করবে, যে অ্যাসাইনমেন্ট দেওয়ার পরেও আসলে অ্যাসাইনমেন্ট জমা দিল কিনা, কি কি করলো অ্যাসাইনমেন্টে, রেজাল্ট মানে কি, মানে আপনার হচ্ছে গিয়ে কতটুকু গ্রেড পেয়েছে, লেট সাবমিট করেছে কিনা, এগুলো সব হচ্ছে গিয়ে সাধারণত ওখানে দেখা। সো দ্যাটস ইট। সো আবারও তাহলে একটু রিপিটে যাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের অনেকগুলো শেয়ারিং অপশন ছিল। সেটা হচ্ছে আমরা গুগল ক্লাসরুম ছিলাম, আমরা আমাদের ইউটিউবে ছিলাম, যেখানে হচ্ছে ইউটিউব থেকেও আমরা হচ্ছে কিছু ক্ষেত্রে আমাদের ক্লাস পারপাস আমরা হেল্প নিব। দেন হচ্ছে গিয়ে আমরা ইউটিউব থেকে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেশন আমরা ইউটিউবে পাবো। সরি, আমার একটা ভিডিও চালু হয়ে গেছে, পারমোটেশন। সো সাপোজ ধরেন আমি এটা দেখাচ্ছি যে আমার এটা হচ্ছে ক্লাস অফ ম্যাথমেটিক্স এর মাইক্রো ইকোনমিক্স, তো সেটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই যে যেমন আমি কালকের ক্লাসটি আপলোড করে দিয়েছি, ঠিক একইভাবে আপনাদেরও কিন্তু ইন্ট্রোডাক্টরি ক্লাসটা শেষ হওয়ার পরে বিকজ আমার নেটওয়ার্ক এই কারণে হচ্ছে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না। একইভাবে আমরা আমাদের ইউটিউবের হেল্প থেকে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পাবো। আমরা আমাদের গুগল ক্লাসরুম থেকে ক্লাসের সবকিছু হচ্ছে ইনফরমেশন পাবো। যেমন আপনাদেরকে দেখিয়ে এক কাজ করি, গুগল ক্লাসরুমে আমাদের কোর্স আউটলাইনটা আমি শেয়ার করে দিই। আই থিংক দ্যাট উড বি বেটার ফর ইউ। আমি যেটা করছি যে যেমন আমি গুগল ক্লাসরুমে আমার এখন মনে হলো যে আপনাদের সাথে আমার হচ্ছে গিয়ে কোর্স আউটলাইনটা শেয়ার করা দরকার, আমি আমার কোর্স আউটলাইনটা শেয়ার করে দিচ্ছি। সো দেন আমি আমার ফাইলটা অ্যাড করে দিচ্ছি। এবং ফাইল অ্যাড করার পরে যেটা হবে যে আপনারা যারা অলরেডি আমার সেকশনটাতে আছেন তাদের হচ্ছে যে মেইল আসবে, ফাইল আপলোড করেছি সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখে নেন। এবং মোবাইলে থাকলে মোবাইলের হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার অলরেডি এটা আপলোড হয়ে গেছে, আমি এটা পোস্ট করে দিলাম। তো আমি অলরেডি আমার কোর্স আউটলাইনটা আপলোড করে দিলাম। এইভাবে আমরা যাব। ওকে, লাস্ট টেক্সট বুকের কথা আসলে আমি বলিনি, সো টেক্সট বুকে চলে যাই। তো গুগল ক্লাসরুমটা নিয়ে আমার মোটামুটি কোয়ারিজ শেষ।
লাস্টে প্রশ্ন হতে পারে যে ম্যাডাম টেক্সট বুক তো যেহেতু আমরা এখন অনলাইন ক্লাসে আছে টেক্সট বুক তো আসলে পারচেজ করা সম্ভব না, টেক্সট বুকটা কি হবে? টেক্সট বুকটা হচ্ছে কি আমি তো বলেছি যে আমি টেক্সট বুকের পিডিএফ এই গুগল ক্লাসরুমে আজকেই দিয়ে দিব আপনাদেরকে, আমি পিডিএফটা দিব, পিডিএফটা হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো আমি একটু দেখে নিই যে আমি আসলে কোন টেক্সট বুক গুলো হচ্ছে ফলো করি এবং কোর্স কন্টেন্টে আসলে আমরা কি কি পড়ব। আমি কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করব না, কারণ আপনাদের সব কোর্স কন্টেন্ট নিয়ে আলোচনা করে মাথা খারাপ করে দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। আমি ফার্স্ট ক্লাসে নরমালি কিছু পড়াই না, এটা আমাদের সোশ্যালাইজেশন ক্লাস, অর্থাৎ আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস হই, আপনাদের কাছ থেকে আমি সাজেশন শুনি বা ইনফরমেশন গুলো শুনি, আপনারা কি কি চান, কিভাবে কোর্সটা কন্টিনিউ করলে আপনার জন্য হেল্পফুল হয়, সেগুলো নিয়ে ওপেন একটা ডিসকাশন থাকে। প্রথম ক্লাসে আমি কিছুই পড়াই না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স দিয়ে স্টার্ট করব এবং দেন যে ইকোনমিক্স যে রিলেভেন্ট টপিক যেগুলো আপনার না জানলেই না সেই ধরনের টপিক গুলো নিয়ে স্টাডি করা শুরু করব। সো আমরা 10 প্রিন্সিপালস অফ ইকোনমিক্স এর পরে ডিমান্ড সাপ্লাই সম্পর্কে আইডিয়া নিব, ইকুইলিব্রিয়াম সম্পর্কে আইডিয়া নিব, তারপরে ইলাস্টিসিটি থাকবে, তারপরে হচ্ছে গিয়ে কনজিউমার বিহেভিয়ার, প্রোডিউসার, এরকম অনেক কিছু থাকবে। মেইন কথা হচ্ছে কি টপিক গুলো ইজি, যখন স্টাডি করবেন দেখবেন যে রিয়েল লাইফের সাথে রিলেভেন্ট, সো আশা করি পড়তে খারাপ লাগবে না, এই হচ্ছে বিষয়। সো এই জন্য কোর্স কন্টেন্ট নিয়ে ওইভাবে আলোচনা করলাম না, আমার রেফারেন্সটা জানানো দরকার, এই জন্য আমি এখানে আসছি। আমি আজকে আপনাদের সাথে দুইটা বই পিডিএফ, মানে মেইনলি আমি আগে এইটা শেয়ার করব আপনার সাথে, যেটা আমি মার্ক করছি এখন, সেটা হচ্ছে এই যে মাইক্রো ইকোনমিক্স বাই গ্যাগরি ম্যানকিউ 5th এডিশন। আমার কাছে আসলে এটা 7th এডিশনটা আছে, আমি 7th এডিশনটা মাইক্রো ইকোনমিক্স বইটা আপনাদের সাথে শেয়ার করে দিব পিডিএফটা গুগল ক্লাসরুমে। এই বইটা হচ্ছে গিয়ে আমি মেইনলি ফলো করি, ম্যানকিউর বইটা আমার পছন্দ, আমি এটা মেইনলি ফলো করি। এর সাথে হচ্ছে, এবং এই বইটা আমি যদি আমার অফলাইন ক্লাস হতো এটা আপনাদেরকে আমি পারচেজও করতে বলতাম। আর হচ্ছে গিয়ে ম্যানকিউর পার্কিনের বই, যেটা পার্কিনের বইটা হচ্ছে গিয়ে কিছু চ্যাপ্টারের জন্য, যেমন সরি যখন আমি কনজিউমার বিহেভিয়ার, প্রোডিউসার বিহেভিয়ার, অর্থাৎ আমাদের বিহেভ নিয়ে কথা বলবো, যেমন একটা সিম্পল কথা, কনজিউমার বিহেভিয়ার কি, কনজিউমার কি ধরনের আচরণ করে, বা প্রোডিউসার বিহেভিয়ার কি, প্রোডিউসাররা কি ধরনের আচরণ করে। যেমন দেখেন ইয়েলোতে সেল দিলে বা আড়ং এ সেল দিলে আমরা কি করি, পাগলের মতো যে কেনাকাটা করি না আড়ং থেকে, কেন এটা করি? বা ধরেন এখন আমের কেজি 50 টাকা, আমরা কি করি, আমাদের সবার বাসায় কেজি কেজি আম পড়ে আসছে না, খাচ্ছি না আমরা আম, কিন্তু এক সপ্তাহ আগে যখন আমের কেজি 200 টাকা ছিল, আমরা কি এখন যে পরিমাণ আম বাসায় কিনে আনা হচ্ছে খাচ্ছি, এরকম কি আম কিনে খেয়েছি? খাইনি। কিন্তু আমরা এরকম স্ট্রেঞ্জ বিহেভ কেন করি? একই প্রোডাক্ট মানে দামের সাথে কেন রিলেটেড হচ্ছে, যে এগুলোকে আমরা কনজিউমার বিহেভিয়ার এক্সপ্লেন করতে পারি। একইভাবে প্রোডিউসারের ক্ষেত্রে প্রোডিউসারদেরও কিছু বিহেভিয়ার থাকে, সেগুলো নিয়ে আমরা এক্সপ্লেনেশন করতে, ওইগুলা যখন আমি পড়াবো তখন হয়তো আমি পার্কিনের বইটা ফলো করবো, কিন্তু নর্মাল চ্যাপ্টার গুলো আমি সাধারণত ম্যানকিউর বই থেকে পড়াই। সো পার্কিনের বইটার পিডিএফটা এখন দিব না, আমি ম্যানকিউর বইয়ের পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করব যখন হচ্ছে গিয়ে যে চ্যাপ্টার আমাদের পার্কিনটা লাগবে সেই চ্যাপ্টারটা হচ্ছে আমি তখন পার্কিনের বইটা আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। এই তো, আর ওই যে একই কথা বলবো যে আমি টেক্সট বুকটা কালেক্ট করা পছন্দ করি, যেহেতু এখন টেক্সট বুক নেই, পিডিএফটা দিয়ে আপাতত আপনারা ইনশাআল্লাহ স্টাডি করবেন। সো দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। সো এখন আসলে ওপেন ডিসকাশনে আমি যাব। সো ইফ ইউ ওয়ান্ট, আপনি হচ্ছেন কি নিজেকে আনমিউট করতে পারেন, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু আস্ক মি। কারোর কোনো প্রশ্ন নাই? আমি কিন্তু সবাইকে আনমিউট করে দিয়েছি, সো আপনারা আসলে সবাই কথা বলতে পারবেন এখন আমার সাথে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন, আমি র্যান্ডমলি জিজ্ঞেস, সজীব বিশ্বাস লাস্টে 54, আপনার আপনার কোনো কোশ্চেন আছে? একটা কথাও বলেন নাই ক্লাসে। জি ম্যাম। না ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে কাকে বল, নাফিস? না ম্যাডাম, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা তাহলে আর কন্টিনিউ করব না, যেহেতু আজকে হচ্ছে পিডিএফটা দিব আর আদার্স দিব। আমি আপনাদের ক্লাস শেষে যেটা হবে যে রেকর্ডেড ভার্সনটা যদি যখন কনভার্ট হয়ে যাবে, ভিডিওটা রেডি হয়ে যাবে, আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিব এবং কি সাথে হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর অলরেডি আউটলাইন আমি শেয়ার করে দিয়েছি, আর বইয়ের পিডিএফ ভার্সনটা দিয়ে দিব।
হোপফুলি আপনাদের সাথে নেক্সট মানডেতে আবার দেখা হবে 1:30টার সময়, ঠিক আছে? ম্যাম আমাদের আইডি আর গুলো কিভাবে দিব, মানে অ্যাটেন্ডেন্স আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা হচ্ছে চ্যাট গিয়ে বক্সে? নরমালি যেটা না চ্যাট বক্সে দিতে হবে ওকে না, ম্যাম। নরমালি যেটা হয় আপনাদের একটা ক্লাস শেষে হচ্ছে গিয়ে আপনাদের একটা সিএসভি ফাইল বলে একটা বিষয় থাকে, অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয়ে যায়, আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা দেখে দিয়ে দিই। বুঝতে পারছেন? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম মানে গাছ লাগানোর ওই যে ওই ব্যাপারটা যে 5 মানে 10 মার্ক, এটা কিসে কিসে ম্যাম? আমি ক্লিয়ার বুঝি নাই। কিসে কিসে? আচ্ছা, আমি হচ্ছে গিয়ে এটা টোটাল 10 মার্কস এটুকু বুঝেছেন। হয়তো ধরেন এক জি ম্যাম। সপ্তাহ পর আমি একটা কাজ করতে বলবো স্পেসিফিক, সেটার উপরে আমি কিছু পার্সেন্ট মার্কস দিয়ে রাখবো। তার এক সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পর আবার একটা কাজ করতে বলবো, ওর উপরে কিছু পার্সেন্ট মার্কস দিয়ে রাখবো। এইভাবে করে আমি সাধারণত 10 মার্কসটা কভার করে নিয়ে আসি। হয়তো 4 বারে মানে 4টা টাস্ক দিলাম। এই 10 ওই মার্কসটা আসলে বলেন। কিসের ম্যাম? মানে আমরা নরমালি এটা আগে এই 10 মার্কসটা আমাদের কিভাবে দেওয়া হতো, মানে অন্য টিচাররা দিত যেরকম? আমি তো আমার কোর্সের কথা বলবো, আমি অন্য টিচারদেরটা তো জানি না। অন্য টিচাররা প্রেজেন্টেশন নেয়, অ্যাসাইনমেন্ট দেয়, আমি প্রেজেন্টেশনও নিব না, অ্যাসাইনমেন্টও এইটাই দিব জানতে না। চাচ্ছিলাম যে প্রেজেন্টেশন আর অ্যাসাইনমেন্টের পরিবর্তে এই কাজটা কি নাই? হ্যাঁ 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 হ্যাঁ, প্রেজেন্টেশনও ওকে নিব ম্যাম। না আমি, অ্যাসাইনমেন্ট মানে ওই যে আপনাদের যে 5 মার্কসের যে অ্যাসাইনমেন্ট জি ম্যাম, দিতে 5 হয় ওটা আমি মার্কের নিব না। অ্যাসাইনমেন্ট আর 5 মার্কের প্রেজেন্টেশন। আর 5 মার্কের যে আপনাদের যে প্রেজেন্টেশন দিতে হয় সেটাও আমি নিতে পারি কিন্তু এখন, কিন্তু আমি এই দুটোর একটাও নিব না। না নিয়ে জি ওখান ম্যাম, বুঝতে ওটা পারছি। হচ্ছে আপনাদের এই প্রজেক্ট থেকে দিয়ে দিব। আর হচ্ছে ওকে কি ম্যাম। আপনি বলতে পারেন যে অফলাইন ক্লাস হলে আপনি এটা কিভাবে করতেন? অফলাইন ক্লাসে সাধারণত আমি যেটা করতাম, প্রেজেন্টেশনটা দিতাম হচ্ছে আপনার এই ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের উপরে। বুঝছেন? আপনি জাস্ট নরমালি ওই যে গাছ লাগিয়েছেন ওটার সাথে কিছু ছবি টবি দিয়ে স্লাইড মেক করে ওইটাই প্রেজেন্টেশন দিতেন, এটার উপরে প্রেজেন্টেশন নিতাম। ম্যাম অফলাইন হইলে ঢাকাতে হইলে কিভাবে গাছ লাগাইতাম? সেটা খুব মজার, ওটা ক্লাসে বলতাম, মজার এক্সপিরিয়েন্স ছিল, কিভাবে লাগাতেন সব আইডিয়া দিতাম, ওইভাবে লাগাইতেন। ওকে ম্যাম। ম্যাম তাইলে অফলাইন হলেই ভালো হইতো। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এখন পর্যন্ত আমরা সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এটাই আমাদের খুশি থাকা উচিত। এত জি কিছুর ম্যাম। মধ্যেও পুরো ওয়ার্ল্ডের যে অবস্থা সেই অবস্থা, সেই তুলনায় আল্লাহর কাছে শুকরিয়া করবেন যে আল্লাহ হোক আমাদের, আমরা যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, তিনি যে আমাদের এখন পর্যন্ত এত ভালো রেখেছেন, এটার জন্য অনেক 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 শুকরিয়া করা উচিত। এর থেকেও খারাপ থাকতে পারতাম আমরা, অনেক খারাপ থাকতে পারতাম। আমি এখন মাঝখানে আমি খুব নিজেই কিছু বিষয় নিয়ে আপসেট ছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। পরে চিন্তা করেছি যে যত ভালো আল্লাহ আমাদের রেখেছেন, এর থেকে ভালো আসলে আমাদের পক্ষে থাকা পসিবল ছিল না। অনেক ভালো ম্যাম কি আছে। ঢাকাতে আছেন? হ্যাঁ, আমি তো স্টেশন লিভ করতে পারবো না, মানে আমি ঢাকা ছেড়ে যেতে পারবো না, ইউনিভার্সিটি থেকে এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমি যত আমাকে ওয়ার্ক ফ্রম হোম মানে হচ্ছে আসলে আমি 24 ঘন্টায় কাজ করি, বিলিভ মি, শুধু ঘুমানো ছাড়া বাকি সময় সারাক্ষণই আপনাদের এই ক্লাস নিয়ে কাজ করে যাচ্ছি। ইভেন আজকে আমার আরো একটা ক্লাস আছে, এমবিএ ক্লাস আছে, সন্ধ্যা 6টা থেকে রাত্রে 8:30 পর্যন্ত। তো আমি কিন্তু কাজ করেই যাচ্ছি, কাজ আমার বন্ধ নাই। কিন্তু ওই যে বলেছে স্টেশন লিভ করতে পারবো না। আর ঢাকার বাইরে গেলে তো এটা তো আমিও বুঝি নেটওয়ার্কের সমস্যা। ও আচ্ছা, ভালো কথা মনে হয়েছে, একটু নেটওয়ার্ক প্রবলেম নিয়ে একটু বলে নি আপনাদের সাথে। আমি এটা একদম 100% কনসিডার করি যে আপনি ঢাকার বাইরে আছেন, আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, আপনার নেটওয়ার্ক ফল হয়ে যেতে পারে, ক্লাস করতে যে আপনি ক্লাসে জয়েন করে বের হয়ে যেতে পারেন। ওই জন্যই বলেছি যে প্রত্যেকটা জুম মিটিং শেষে একটা করে সিএসভি ফাইল ক্রিয়েট হয়, সেই সিএসভি ফাইল থেকে আমি আসলে আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো। তো এখানে ওয়ারিড হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না। সো আপনি ক্লাসে যখন ধরেন এখন নেট নাই, আপনি আধা ঘন্টা পরে নেট আসলো, তখনই ক্লাসে এসে জয়েন করেন, আমি সেই ওয়েজ আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। বা আপনি ক্লাস করছেন, আপনার নেট কানেকশন চলেই যেতে পারে, বা নেট আজকে যেমন সকালের ক্লাসটা আপনি বিশ্বাস করবেন না, আমি আমার মোবাইল ডেটা নিয়েছি, আমার ইন্টারনেট কানেকশন আছে, আমি আমার ক্লাস কন্টিনিউ করতে পারছি না, বারবার আমার নেটওয়ার্ক ফল করছে, ড্রপ হয়ে যাচ্ছিল। সো এরকম ইন্টারাপ্ট হতেই পারে, আমি এটাকে 100% কনসিডার করি। অ্যাসাইনমেন্টের ব্যাপারে আসি, যদি ধরেন আগের মতোই সিস্টেম আছে, মিড টার্ম ধরেন আমার 50% হচ্ছে অ্যাসাইনমেন্ট নিব, 50% হচ্ছে ভাইবা নিব। অ্যাসাইনমেন্টের ব্যাপারে অনেকেরই কোশ্চেন থাকে যে ম্যাডাম আমি হ্যান্ড রিটেন দিব, দেন হ্যান্ড রিটেন। অনেকে বলেন আমি টাইপ করে দিব, দেন টাইপ। আমার এখানে কোনো অ্যালার্জি নাই যে হাতে লিখে দিতে হবে বা না টাইপই করে দিতে হবে, এই ধরনের কোনো অ্যালার্জি নিয়ে আমি বসে থাকি। আপনি
স্টাডি করলেই হলো, আপনি শিখলে আমার মেইন আউটকামটা হচ্ছে আপনাকে শেখানো, আর সেটা আপনি যেভাবেই শিখেন আমি তাতেই খুশি। বুঝতে পেরেছেন স্যার? সো এই হচ্ছে ব্যাপার। সো যদি নেটওয়ার্ক আনস্টেবল থাকে বা কোনো কারণে যদি আপনার মনে হচ্ছে যে কন্টিনিউয়াস আপনি ক্লাস মিস করে যাচ্ছেন, আমাকে একটু ইনফর্ম করবেন, আমি আপনাকে সাজেশন দিব কিভাবে করব। আর যদি কোনো কারণে ক্লাস করতে বা ক্লাসের শুরুতেই নেটওয়ার্ক আনস্টেবল হয়ে যায়, যখন নেট কানেকশন পাবেন তখন থেকে আমার ক্লাসটা করা শুরু করবেন। আর আমাদের ক্লাস টাইমটা হচ্ছে খুবই কনভেনিয়েন্ট টাইমে, অনেক আরামদায়ক একটা সময়, যে সকালবেলা ভোরবেলা না যে কষ্ট করে এসে ক্লাস করতে। এই যে আমি ওইটাই বললাম, টেক্সটাইলের সাথে আমার এই ক্লাসটা ছিল সকাল 8:30টায়, 8:30টার সময় তো ক্লাস আমাদের না, 1:30টার সময় এটা খুবই কনভেনিয়েন্ট টাইম, বা 3টার সময় খুবই কনভেনিয়েন্ট টাইম। তো ধীরে সুস্থে কনভেনিয়েন্ট টাইমে এসে ক্লাসটা করে যাবেন। ঠিক আছে? সো হোপফুলি সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট উইকে। আর সবাই এর মধ্যে ভালো থাকবেন, বাসায় থাকবেন। ঠিক আছে? আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই সবার জন্য যাতে দোয়া করি। জি ম্যাম, আপনিও ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।